তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। আমরা মানুষের ইতিহাসে জানি নিয়ান্ডারথাল মানব, হোমোসেপিয়ান্স মানব, অর্থাৎ জ্ঞানী মানুষের পর্বগুলো আমরা যতটুকু জেনেছি, সে যখন ভাষা নিয়ে এসেছে তখন থেকে তার জ্ঞান ও বৃত্তির এই কুসুমটি প্রস্ফুটিত হয়েছে এবং তারও ইতিহাস আমরা বলেছি 5 লক্ষ বছর আগে ভাষা এসেছে। সেই শ্রমের মাধ্যমে হোক, আবেগের মাধ্যমে হোক এসেছে। সেই ভাষাকে শাসন করেছে যে শাস্ত্রটি, তার নাম ব্যাকরণ। আমরা জানি ভাষা কিভাবে এসেছে। ব্রুকা অঞ্চল আর ব্যার্নিক অঞ্চল, এই দুইটা অঞ্চলকে আমরা যদি বিবেচনা করি, ব্রুকাতে স্টক হয়েছে, জমেছে, ব্যার্নিক থেকে এটি আমরা ডেলিভারি দিয়েছি, অর্থাৎ আমরা খালাস করেছি শব্দগুলো। পরে বাতাসের মধ্য দিয়ে একের কান আরেকের মুখ, এইভাবে একটি পারস্পরিক পরম্পরার মধ্যে দিয়ে আমরা যাকে ল্যাঙ্গুয়েজ বলি, আমরা যাকে ভাষা বলি, সেই ভাষাটিকে আমরা পেয়েছি অনেক পরে, অনেক সাধনায় বলতে পারি। সেই সাধনার পরে আমরা যে ভাষাটি পেয়েছি, কিন্তু সেই ভাষা হওয়ার পরে যখন 5000 বছর আগে বর্ণ তৈরি হয়ে গেল, তখন সেই বর্ণ এসে ভাষার আরেকটি প্রতীকী রূপ দাঁড় করিয়ে দিল, যে কথ্য ভাষার সাথে এর সম্পর্ক অনেক দূরে। এটিকে আর্টিফিশিয়াল বলতে পারি, কথ্যটাই ছিল আসল, ভাষাবিদরা তাই বলেন। সেই ভাষাকে শাসন করলো কে? সেই শাস্ত্রটির নাম দেওয়া হলো ব্যাকরণ। যে জানে না ব্যাকরণ, তার বুদ্ধি অকারণ, অর্থাৎ অকার্যকর বুদ্ধি। ব্যাকরণ হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলা। আমাদের দেশের যেমন একটা সংবিধান লাগে, রাষ্ট্রটি কীভাবে চলবে না চলবে না, ঠিক আমাদের ব্যাকরণটা হচ্ছে ভাষার একটি সংবিধান। আমরা কি বলবো কি বলবো না, আমরা কি লিখবো কি লিখবো না, সবটাই নিয়ন্ত্রণ করছে এই ব্যাকরণ নামক একটি শব্দটি। এর গ্রামার বলে যে কথাটি বলা হয় ইংরেজি, তার একটি পরিভাষা হচ্ছে ব্যাকরণ। এখন প্রশ্ন হলে, ব্যাকরণ শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি, ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করবে। আমরা যদি ব্যাকরণকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা বেশ কিছু জিনিস পাই। সেগুলো কি? প্রথমে পাই বি নামক একটি উপসর্গ, তারপরে পাই আ নামক আরেকটি উপসর্গ, তারপরে মূল জিনিস বা যেটাকে আমরা বলেছিলাম আগে প্রকৃতি, অর্থাৎ ধাতুটি, মূল জিনিসটি হলো ক্রি নামক একটি ধাতু। তারপরে আমরা এই ক্রি ধাতু দিয়ে যখন আমরা শব্দটা তৈরি করতে যাবে, যার সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন ছিল, যে যার বিশ্বাস দরকার ছিল, তারই নাম প্রত্যয়। এই প্রকৃতি ধাতু একদিকে উপসর্গ, আরেকদিকে প্রত্যয়। ইংরেজিতে এদেরকে আমরা প্রিফিক্স বলি, এরা পূর্বে বসে, এদের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কোনো ধাতু বা শব্দের সাথে বসলে, পূর্বে বসলে এরা নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। এর নাম দিয়েছি আমরা অর্থদ্যোতকতা। এর জন্যই বলা হয় উপসর্গের অর্থ বাচকতা নেই, নির্দিষ্ট কোনো অর্থ নেই, আবিধানিক কোনো অর্থ না থাকলেও সে আরেকটার সাথে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে দিতে পারে। আমরা পরের এপিসোডে আমরা দেখাবো এটা কিভাবে তৈরি করে। আমার মূল জিনিস ক্রিয়া এবং অনটে কিভাবে করণ তৈরি হলো, এই কর আর অনটা তৈরি হলো, আর বি এবং আ মিলে কীভাবে ব্যয় তৈরি হলো, এটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের চমৎকার একটি অঙ্ক গাণিতিক সূত্র আমরা দেখতে পারি। আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে বন্দি করেছি। থার্ড ব্র্যাকেটটা কি? আসলে সামগ্রিকতা। যখন থার্ড আম্পায়ার এরকম একটা সিগন্যাল দেয়, তখন বুঝবেন যে এইটি একটা সেই থার্ড আম্পায়ারের কাজটা হলো থার্ড ব্র্যাকেট দেওয়া, মানে এর মধ্যে যা আছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, মানে বাইরের কোনো জগৎ নেই। সেই থার্ড ব্র্যাকেট গণিতে এটা কাজ করেছে। সমস্ত সব মানে জিনিসগুলো, মেটেরিয়াল যা আছে, উপাদান সব থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকেছে। তারপরে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এই বি, সেকেন্ড ব্র্যাকেটে যে আমরা দেখছি যে সে বিকে বাদ দিয়েছে আ, পরে ক্রি, পরে অনট। এটার উপরে আমি একটা রেখা বন্ধনী দিয়েছি। রেখা বন্ধনীর কাজটা হলো, এই কাজটি আগে করে আনতে হবে। আমরা যখন সরল অঙ্ক করতে গিয়ে আমরা এটা পড়েছি। ক্রিয়া এবং অনটে কিভাবে করণটা তৈরি হয়েছে, এই ব্র্যাকেটটা আমরা ছাড়াবো, অর্থাৎ আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেব। তুলে দেওয়ার আগে এই রেখাবন্ধনীটা তুলে দেব। রেখাবন্ধনী তুলে দিলে আমার ক্রিটা কর হয়ে যাচ্ছে। এটা বাংলায় তাই হয়, ধৃ ধর হয়, মৃ মর হয়, স্পৃ স্বর হয়, এভাবে সরলীকরণ হয় বাংলায়। হ্যাঁ, এই সরলীকরণের মধ্যে দিয়ে এই ধাতুটা, সংস্কৃত ধাতু থেকে আমার এই খাঁটি বাংলা ধাতুটির জন্ম হয়েছে। শব্দের বেলাও তাই।
চন্দ্র হয়ে চাঁদ হয়েছে, হস্তটি আর যুক্ত ব্যঞ্জনে নেই, হাত হয়েছে। এইভাবে আমরা সরলীকরণের মধ্যে আমরা কর এটাকে আমরা একটা হলন্ত চিহ্ন দিব আর কি। এই চিহ্ন দিলে মানে এখানে একটা ধাতু চিহ্নও লাগবে, কারণ এটা ছাড়া আবার ধাতুটাকে বোঝানো যায় না পরিষ্কারভাবে। তাহলে ক্রি কর হয়ে গেল একটি ধাতুটা বাংলায়। আমরা শব্দটা আবার তৎসমের দিকে যাব, কিন্তু বাংলা করে দেখালাম যে কর হয়েছে, ক্রি থেকে কর হয়, কিন্তু আবার শব্দটি ঘন হয়ে আবার তৎসম হয়ে যাবে। কিন্তু যে তৎসম থেকে আমরা বাংলা দিয়ে বুঝালাম যে ক্রি কর হয়েছে, অনটের টটা টিকটিকির মতো লেজের মতো খসে গেছে, এটাকে অনুবন্ধ বলে। এই অনুবন্ধটা হচ্ছে কি, অনেকটা বাদাম খাওয়ার মতো, উপরে যে ইটা থাকে আবরণটা থেকে এটা ফেলে তারপরে খেতে হয়। অর্থাৎ প্রকৃতিপত্ত নির্ণয় করার কালে প্রত্যয়ের যে অংশগুলো কার্যকালে মানে সংমিশ্রণ হওয়ার সময় কাজে লাগে না বা সরে পড়ে ছিটকে পড়ে, তাদেরকে আমরা অনুবন্ধ বলেছি। সেই অনুবন্ধ নিয়েও আমরা প্রকৃতিপথে অনেক বড় বিশ্লেষণে যাব, অনেক কথা আছে সে নিয়ে, কিন্তু আমরা আপাতত টটাকে টিকটিকি লেজের মধ্যে আমরা যখন ফেলে দিয়েছি, তখন এই শব্দটি এই মানে প্রত্যয়টি অন রূপে দেখা দিয়েছে। এটা অর্থাৎ অনেকটা সংস্কৃত থেকে বাংলায় বা একটু সরলীকরণের দিকে এসেছে। এই কর আর অন মিলে আমরা কি পেয়েছি, করণ। এই করণ যখন হলো তখন আবার আরেকটি পরিবর্তন আমরা লক্ষ্য করি। এখানে দন্তান্ন ছিল অন প্রত্যয়, কিন্তু যখন র পেয়েছে, রকে যখন পেয়েছে, আমরা জানি রিকার রকার সকারের পর নকার যদি থাকে, খ্যাচ করে তার কাটবো মাথা, কোন বাপে তারা রাখে। অর্থাৎ রি র মূর্ধনিশ্বর তিনটি বর্ণের পরে যেহেতু এরা মূর্ধাবর্ণ, মূর্ধাবর্ণ রি মূর্ধা, র মূর্ধা, মূর্ধনিষ্য মূর্ধা, ও জাতে জাতে মিলবে, তাই সে দন্তন্যকে নিবে না, ও নিজের জাতকে নিবে। অনেকটা ব্রাহ্মণ্যবাদের মতো সে তৎসমে মধ্যাহ্নকে নিয়ে আসছে, দন্তন্যকে সে ফেলে দিয়েছে। এই যে ফেলে দিয়ে মধ্যাহ্নকে নিয়ে আসলো, এর নামকে বলি আমরা নত্তর ব্যবহার, মধ্যাহ্ন। অর্থাৎ আমি যখন এই ব্যাকরণ পড়তে গিয়ে আমি একটা শব্দ বিশ্লেষণ করতে গেলে আমি এখানে ধাতু পেলাম, আমরা যখন প্রকৃতি প্রত্যয় করা হয় তাহলে এখানে প্রত্যয় পেলাম, আমরা এখানে উপসর্গ পেলাম, আবার এখানে নত্যবিধানও পাচ্ছি। তাহলে এই ব্যাকরণ শব্দের মধ্যে কি নেই? আবার এইটিকে যদি ব্যাখ্যা করে লিখি আমরা উপরে দেখাচ্ছি, বিশেষভাবে বা বিশেষ আকারে, আকারে ক্রি মানে কৃত বা বিশ্লেষণ করা হয়, ক্রি করা হয় মানে এই ধাতুটার দ্বারা যায় বিশ্লেষণ করা হয়, যা যা দ্বারা বিশেষ আকারে বিশ্লেষণ করা হয় তাকেই বলে ব্যাকরণ। তাহলে দেখা গেল সমাসও চলে আসছে এখানে। ব্যাকরণের যদি আমরা এই ব্যাকরণ শব্দটিকে যদি আমরা কম্পাউন্ডিংটাকে যদি ভেঙে আমরা যদি এটা ইউনিক ওয়ার্ডটাকে যদি ভেঙে আমরা এটাকে ব্যাস বাক্য করে ফেলি। ব্যাস বাক্যটা কি? ব্যাস দ্বারা নিয়ন্ত্রিত বাক্যকে ব্যাস বলে, এর বাইরে যাওয়া যাবে না। মজার ব্যাপারটা এখানে, এটাই ব্যাস বাক্য। ব্যাস মানে কি? বিস্তার। কিন্তু কতটুকু বিস্তার? আমি যখন মা বাবা বলবো এর চেয়ে বেশি আমি বিস্তারিত করতে পারবো না। মা বাবা কি পারবো না, বাবাকে বলতে হবে মা ও বাবা, এইটুকু বিস্তারিত হবে, এইটুকু নয়। কিন্তু এটাকে যদি বড় করি তাহলে আবার অন্য সমাসে চলে যাবে। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, তার বেশটা অনেক বড়, সে আলোচনা পরে। আমরা তাহলে দেখলাম যে এখানে বিশেষ আকারে বা বিশেষভাবে বিশ্লেষণ করা হয় যা দিয়ে, তাই ব্যাকরণ। তাহলে সমাসও চলে আসলো। তাহলে কি আসলো না? আমরা যদি ব্যাকরণ এই শব্দটাকে ব্যাখ্যা করতে যাই, ব্যাকরণের মধ্যে ধ্বনিতাত্ত্বিক দিকটা আসলো, উপসর্গ হলো রূপতাত্ত্বিক ব্যাপার, সেটাও এখানে চলে আসলো, ধাতু রূপতত্ত্বের ব্যাপার, প্রকৃতিপত্তয় রূপতত্ত্বের ব্যাপার, সমাস রূপতত্ত্বের ব্যাপার। অর্থাৎ ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব একত্রে এসে আমার প্রায় বাক্য মানে ব্যাস বাক্য মানে প্রায় বাক্য। অর্থাৎ আমরা যদি এটাকে ফোনোলজি, মরফোলজি এবং একেবারে সিনট্যাক্স পর্যন্ত এই ব্যাকরণ শব্দটির মধ্যেই ব্যাখ্যার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এই ধরনের পড়াগুলো আমরা একাডেমিক পড়ায় পড়াই না, কিংবা কেউ আমাদের পড়ান না। না পড়ানোর কারণ হচ্ছে এটা পরীক্ষা আসে না, আমরা পড়াই না, এই একই কারণ হতে পারে। কিন্তু আমরা যখন এই ধরনের একটা বিশ্লেষণে আসছি, আমরা মিডিয়াতে আসছি, আমরা চাই যে এই শাস্ত্রটাকে অনুপুঙ্খভাবে আরেকটু ভালো, আরেকটু বিস্তারিতভাবে একটু জানার প্রয়োজন রয়েছে। তা না হলে কি হয়, আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, খুঁটের বাড়িয়ে খুঁট ডাবে না। অর্থাৎ আমার ওজনটা হবে, আমি যারা মাস্টারি করব তাদের ওজনটা অবশ্যই একটা মুগুরের মতো হতে হবে, তার ওজন বেশি থাকবে, ছাত্ররা থাকবে নিচে। সে যেন বুঝতে পারে যে শিক্ষক আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানের অধিকারী, সুতরাং সে যা বলবে আমাদের মন দিয়ে শুনতে হবে। আমরা যে বলি ক্লাসের ছাত্ররা মনোযোগী নয়, তার প্রধান কারণ আমরা এটা বেত্রাঘাত দিয়ে ফিরাইতে পারবো না। কারণ হলে আমি আকর্ষণ করতে পারি না। কেন আকর্ষণ করতে পারি না? আমার বলার বাচনভঙ্গি যেমন ভালো না,
তেমনি আমার ভালো না, আমার জ্ঞান নেই, আমার প্রজ্ঞা, আমাকে যেটা নলেজ বলছি সেটা সাধারণ জ্ঞান, উইজডম নেই। বাংলাদেশের রাজধানী ঢাকা বললে তো ওইটা খালি শুধুমাত্র একটা সাধারণ জ্ঞান হয়ে গেল করা, কিন্তু কেন ঢাকা নাম হইলো, এইগুলি যদি বিস্তারিত আলোচনার মধ্যে যেটা যায় সেটাকে বলি আমরা উইজডম। এই উইজডম দিয়ে যদি আমরা এটা বিচার করি তাহলে ব্যাকরণ শব্দের আমরা একটা ব্যাখ্যা দাঁড় করাইতে পারি। একদিকে কি, আবারও বলছি, উপসর্গ। এখন আসছি আমরা এই ব্র্যাকেটটা তুলে দিলাম, কর আর অন মিলে করণ হলো। এখন আমাদের এই অংশটুকু যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে পড়ে আছে, ঠিক আছে, এই যে বি আর আকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব বি এবং আ মিলে ব্যয় হলো কেন। আমরা তাহলে একটু দেখব, কয়েকটা শব্দ আমরা দেখব কেন এরকম হয়। আমরা যদি ব্যতীত লিখি, ব্যতীত, তাহলে দেখা গেল বি যুগ অতীত, এই যে বয় জফলা হলো, ও এটার সাথে মিশে গেল, এই যে জফলা হয়ে গেল। অর্থাৎ মাঝখানে জফলা হওয়ার সূত্রটা হলো এটা, রস্যই প্লাস রস্যই ছাড়া অন্য বর্ণ সমান সমান জফলা। জফলাটা কি, এই যে জয়ের ফালটা মানে ফলাটা, এটা বর্গীয় জ না, এর অর্ধেকটা আছে অর্ধেকটা নাই, ফলা হলে এটা হয়, অর্থাৎ অর্ধেক খণ্ড। এই জফলাটাকে পেলাম কি করে, অর্থাৎ ছিল রস্যই আর রস্যই ছাড়া বর্ণ আসলে জফলা হয়। এটা অনেকটা মানে কি বলে, জারজ বলা হচ্ছে আমাদের ব্যাকরণে। কীভাবে বলে, গাধার ঘোড়া মিললে খচ্চর নামক একটা প্রাণী তৈরি হয়। কেন, এটা যদি গাধা হয় এটা হলো ঘোড়া, রস্যই ছাড়া হলে সে ঘোড়া হবে। এক জাতের হলে, সমবর্ণ হলে সে দীর্ঘই হতো, অয়ে এবং অয়ে মিলে আ হতো, রস্য এবং রস্য মিলে দীর্ঘ হতো। কিন্তু বলতেছে যে যদি রস্যি এবং রস্যি ছাড়া অন্য কোনো বর্ণ ঢুকে তাহলে সে সমগোত্রের না, সুতরাং সে জফলা হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকের মধ্যে দেখি প্রতি যুগ এক, তাহলে কি দাঁড়াইলো, পয়রফলা, এই যে জফলা আসলো। তাহলে আমরা একটা সিদ্ধান্তে বসতে পারি, এই যে ব্যাকরণের মধ্যে আমরা যে জফলাটা দেখছি, এরকম যত শব্দের মধ্যে জফলা দেখব বাংলা ভাষায়, মাঝখানে জফলা মানে এই একটা সূত্র, এটা পাণিনির সূত্র, পরে ব্যাখ্যা করব বলছি। 3999 সূত্র আছে, তার মধ্যে একটি সূত্র আছে অকস বর্ণে দীর্ঘ, আর দীর্ঘ না হলে কি হয়, তার পরিণতি হলে এই জফলা হয়, রফলা হয়, বফলা হয়। ফলাগুলো তৈরি হয়েছে কিভাবে, তাহলে আমরা ব্যাকরণের মধ্যে পেলাম কি, বি এবং আ যুক্ত করে সন্ধির সেই সূত্রটি প্রয়োগ করে, পাণিনির সেই সূত্রটি ব্যবহার করে, আজকে থেকে প্রায় 2500 বছর আগে এমন একটা মনীষী, আগেই বলছিলাম দ্য ম্যান মাউন্টেন অফ হিউম্যান ইন্টেলেকচুয়াল যাকে বলা হয়েছিল, ব্যাকরণের এই ইন্দো ইউরোপীয় ল্যাঙ্গুয়েজের এই অন্যতম ব্যাকরণের অন্যতম স্রষ্টা তিনি, তাকে নিয়ে ইউরোপ যা কাজ করার করেছে, সেই ব্যটাকে এই রস্যই প্লাস রস্যই ছাড়া বর্ণ হওয়াতে এই যে ব্যটি হয়েছে, ক্রি ধাতুটি কর হয়েছে, অনটের অন হয়েছে, ট চলে গেছে। এখন এই তিনটাকে একত্র করলে আমার শব্দটি দাঁড়ায় ব্যাকরণ। আমরা বলেছি মধ্যাহ্ন কেন হয়েছে, আমরা কর ধাতুটি কিভাবে ক্রি থেকে হয়েছে তা বলেছি, আমরা উপসর্গ দুইটার যোগফলকে বি এবং আ মিলে কি করে বয়জফলা আকার হয় তাও বলেছি। সুতরাং এই ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে কি দাঁড়ালো যে ব্যাকরণ কত গভীর, অর্থাৎ এই শব্দের মধ্যেই বোঝা যাচ্ছে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ব্যাকরণ, মানে কিভাবে সে আমাকে শাসন করবে। সে নিজেই শাসিত, সে উপসর্গ দ্বারা শাসিত, সে ধাতুর সাথে সে আরেকজনকে সাহায্য প্রার্থনা করছে, সেটা হলো প্রত্যয়, সাহায্য প্রার্থী। সে বামেও সাহায্য চাচ্ছে, ডানেও সাহায্য চাচ্ছে, তাকে ফুলানোর জন্য, তাকে তৈরি করার জন্য। এই ধরনের শব্দ তৈরির যে মেশিনটি আমরা দেখছি, সেটি ব্যাকরণ নিজেই তার সাক্ষী হয়ে আছে আমাদের কাছে। আমরা আগামী এপিসোডে এই বিষয়টিকে নিয়ে পরবর্তীতে ব্যাখ্যা করব, আরও গভীরভাবে, আরও তাৎপর্যপূর্ণভাবে।